আমি তখন ন্যাশনাল হাইওয়েতে কাজ করি, তখন ওই বিজয়ারা অফিসে আছি। তা বিজয়ারা অফিসে আমি তখন অ্যাকাউন্টসের কাজ করি এবং ওখানে আমি একাই, এবং আমার বস থাকে তিরুনেলভেলি। ও সব মাসে মাসে একবার আসে, এসে সবকিছু চেক করে দিয়ে আবার চলে যায়। তা ওই সময় মানে আমার অফিসে সাউথে মানুষরা প্রচুর পরিশ্রম করে, কাজের ধরন আলাদা, কিন্তু ওই সাউথে আবার পলিটিক্সটাও খুব সাংঘাতিক ভাবে হয়। আর আমি সেই সময় না জানতাম ওদের ভাষা তেলেগু, হিন্দিটাও খুব ভালো জানতাম না। আমি থাকতে থাকতে হিন্দি একটু বুঝে গেছি, শিখে গেছি। আমার সঙ্গে কিছু হিন্দি ভাষার ছেলে ছিল, তাদের সঙ্গে থাকতে থাকতে। তারপরে ওই সময় স্বামীজির সঙ্গে প্রতিদিন যে যোগাযোগ করতে পারতাম তা নয়। আর ওই সময় আমার বাড়িতে মা আর আমার দিদি, মানে একটা খুব আনইউজুয়াল সিচুয়েশন সেই সময়। মানে ওদেরও খুব খারাপ অবস্থা, আমারও খুব খারাপ অবস্থা, থাকতে পারি না, ঠিক মতো জায়গা পাচ্ছি না কোথায় থাকবো। কিছুদিন অফিসেই ছিলাম। সেই সকালবেলা উঠতাম, সকালবেলা উঠে কোনো রকমে সবকিছু করে টোরে সেই যে জামা প্যান্ট বুট করলাম, আবার সেই রাত্রিবেলা অফিস শেষ হওয়ার কথা, এরকম একটা অবস্থা গেছে। তা সেই সময় স্বামীজি মাঝে মাঝে ফোন করতো আমাকে, মাঝে মাঝে ফোন নিজের থেকেই ফোন করতো, হ্যাঁ রে তোরা কি আমাকে ভুলে গেলি, আমি না স্বামীজি আপনাকে ভুলবো কেন, আপনাকে নিয়েই তো আছি। বলতেন যে খুব গুরু জপ করবি, উঠতে বসতে খেতে শুতে খুব গুরু জপ করবি, গুরু জপ করবি। তারপরে উনি বললেন যে কিছুদিন করার পরে আবার উনি ফোন করলেন। তারপরে তিনি একটা আদেশ দিলেন, বললেন যে দিনে 10,000 গুরু জপ করবি। এটা মুশকিল হয়ে গেল। মানে করতাম, জব টপ সবই করতাম, কিন্তু এই যে একটা নির্দিষ্ট বলে গেল এবং 10,000 করাটা একটা আমার বিকট অবস্থা হয়ে গেল, কিন্তু করতাম। মানে উনি যেহেতু বলেছেন যে করে হোক চেষ্টা করে হলেও করতাম, এবং তার ফলে একটা মানে অস্বাভাবিক রকম জিনিস তৈরি হয়ে গেল। মানে যে বস বা যেসব পলিটিক্স গুলো অফিসে হতো, এটা মানে খুব মানে দারুণ ভাবে কমে যায়, এবং কমে গিয়ে কেউ যদি পলিটিক্স করছো আর একজন এসে আমাকে বলে দিত এরকম হচ্ছে, মানে আমার কাজ নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের কাজ, সেইগুলো ধীরে ধীরে কমতে লাগলো। এবং অফিসের মধ্যে সবাই আবার আস্তে আস্তে সবাইকে ভালোবাসতে শুরু করলো। আর আমার যে বস, সে এসে মাঝে মাঝে খুব রেগে থেকে যেত, এই ভুল হচ্ছে, ও ভুল হচ্ছে। সেই বছরও ধীরে ধীরে মানসিকতা চেঞ্জ হয়ে গেল, এবং সে হলো আরে ঘোষ জি ইতনা কাম কর রা হ্যায়, থোড়া তো গলতি হোগাই হোগা। তো অফিসের পরিস্থিতিটা আশ্চর্যজনক ভাবে চেঞ্জ হয়ে গেল। ওই সময় আমি ওই শনিবার রোববার বিভিন্ন জায়গায় মানে একাই ঘুরতাম। কখনো ওই বিজয়ারাতে কনক দুর্গা মন্দির আছে, সেখানে যেটা খুব শক্তিশালী মন্দির বলে আপনি, মায়ের খুব শক্তিশালী মন্দির, কখনো কখনো চলে যেতাম ওখানে। তাহলে বিভিন্ন জায়গায় রাজা মন্দির, বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় মানে একাই বেরিয়ে পড়তাম বিভিন্ন জায়গায়। লোকে বলছি জিজ্ঞেস করে বাসে করে চলে যেতাম। তা সেই সময় গিয়ে দেখতাম প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় নারকেল পুজো দিত। সেই নারকেল এত মানে সে পাহাড়ের মতো নারকেল, আর আমার মানে সে নারকেল কিনে সেটাকে ভেঙে সেটাকে খাওয়া একটা, অথচ নারকেল খেতে খুব ইচ্ছে করে, অথচ ওখানে অত নারকেল দিয়েছে, সেখান থেকেও আমি নিতে পারি না, কারণ সবাই পুজো দিয়েছে। একজন মানুষকেও দেখি ওখান থেকে গিয়ে নারকেল নিয়ে আসছে, সুতরাং আমিও লজ্জা পেতাম, নিয়ে আসতাম না। এই যে একটা মনে মনে খুব ইচ্ছে ছিল একটা নারকেল খুব ভালো হয় খেতে, অনেকদিন নারকেল খাইনি। তা এইরকম বিজয়ারা শহরটা ঠিক মাঝখানে একটা বিরাট পাহাড় আছে, আর পাহাড়ের চারদিক থেকে বিজয়ারা অফিসটা মানে বিজয়ারা শহরটা ঘেরা রয়েছে। মানে ন্যাশনাল হাইওয়েটা ওই পাহাড়ের সাইড দিয়ে পুরো যায়। তা আমি একদম হাইওয়ের ধারে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছিলাম, সেখানে থাকতাম। তা ওই অফিস থেকে দেখতাম ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির রয়েছে। একদিন রবিবার দিনকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মন্দিরে কি করে যাওয়া যায়? তখন বলে যায় যে অটো ধরে একটু চলে যান। তাহলে একটা অটোকে বললাম, পাহাড়ের পেছন দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখলাম প্রচুর মানুষ। ওই আমাকে আমি বললাম ওপরে কি আছে? বলে মেরি মাতার মন্দির আছে। আমি বললাম আচ্ছা মেরি মাতার মন্দির
ঠিক আছে চলো, সব সেই আদিবাসী, সেই বয়স্ক ভদ্রমহিলা, সে মানে তারা চলতে পারছে না, তাও সেই ওপরে যাচ্ছে। তা আমিও তাদের সঙ্গে চলতে চলতে থাকলাম, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারলাম। তা সে পাহাড়ের মধ্যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম একটা জায়গায় মেরি মাতার মূর্তি রয়েছে। মূর্তি থাকার পরে ওটাকে প্রণাম করলাম, প্রণাম করে দিচ্ছি, আবার উপরে উঠছে। তারপর আর সিঁড়ি নেই, মানে এবড়ো খেবড়ো সেই মানে পাথরের ছোট ছোট গুড়ি রয়েছে, মানে তাতে পা লেগে মানে পা পিছলে যেতে পারে। কিন্তু দেখলাম সবাই যাচ্ছে, আমি যাই। তখন মানে একটু প্রচন্ড রোদ্দুর, কষ্ট হচ্ছে, যেতে যেতে ওপরে গেলাম। তা ওপরে গিয়ে যা দেখলাম যে ওপরে গিয়ে একটা ওপরে ঢালার মতো একটা উঁচু জায়গা রয়েছে, সেখানে সব পাদ্রীরা দাঁড়িয়ে রয়েছে, মানে সুন্দর দেখতে সেই পাদ্রীরা দাঁড়িয়ে রয়েছে। এবং সেই বয়স্ক মায়েরা বা ইয়ং মেয়েরা সেই ওর উপর যাচ্ছে, গিয়ে যেতে ওই পাদ্রীরা তাদের মাথায় হাত দিচ্ছে। তা আমার না একটু খারাপ লাগলো যে এই ইয়ং ইয়ং ছেলেগুলো, সব ইয়ং ইয়ং মেয়েগুলো মাথায় হাত দিচ্ছে, আমার একটু না বাজে লাগলো। তারপর তখন বুঝলাম ব্যাপারটা যেটা হচ্ছে ধর্মান্তরের জায়গা, একটা ধর্মান্তরিতের জায়গা, ধর্মান্তর করার জায়গা। তা ভালো লাগছে না ওই সময়। তা আমি তখন এসে একটা গাছের তলায় চুপচাপ বসে রয়েছি, যে অনেকক্ষণ পথে হেঁটেছি, একটু শরীরটা একটু ক্লান্ত লাগছে, বসে রয়েছি। হঠাৎ করে ওইখানে একদম একদম কালো কুচকুচে, এখন তামিল মায়েরা হয়, এখন বেশ বয়স প্রায় 65-70 বছরের একজন মা এসে হঠাৎ করে আমার হাতে একটা অর্ধেক নারকেল, দুভাগ করা নারকেল আমার হাতে দিল। আমার তখন না এমন মনে হলো যে আরে আমি তো এতদিন থেকে চাইছি একটা নারকেল পাবো, তাই এটা পেয়ে গেলাম নারকেলটা। তবে তখন আমার একটা অদ্ভুত অবস্থা, মানে ঠিক মনের মধ্যে একটা কিরকম কিরকম অবস্থা। তারপর আবার এসব, তখনও আমি বিজয়ালয় অফিসেই একটা ঘরের মধ্যে থাকি। এসে তারপরে সেই নারকেল যখন ছিলাম, নারকেলটা অসম্ভব মিষ্টি, এত ভালো লাগলো নারকেলটা খেয়ে যেন আমার পেট ভরে গেল। যাই হোক, আমার বলার কারণ হচ্ছে এই যে গুরুদেব বলেছে গুরু গুরু জপ করতে, তার ফল আমি একদম প্রত্যক্ষ পেয়েছি। যে সিচুয়েশন যে কিভাবে চেঞ্জ হয়ে যায় গুরু মন্ত্র জপ করলে। ঠাকুর বা স্বামীজি এটা বলছেন যে সমস্ত দুঃখ দৈন্য, গুরু গীতার একদম শেষে যেটা বলা আছে, দুঃখ দৈন্য বিদ্যাসা গুরু মন্ত্র জপ করলে যে সব চলে যায়। এইটার প্রত্যক্ষ ফল আমি অনুভব করেছি, আমার জীবনে ঘটেছে। আর কি বলবো, আজকে আর কিছু বলবো না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আগের দিন আমি বলেছিলাম আমার গুরুদেবের যে দীক্ষা গ্রহণ হয়েছিল আমার 2000 সালে, সে সম্বন্ধে, এবং সেখানে আমার যে অনুভূতি হয়েছিল, বশত ওনার চরণ আমি মানে স্পর্শ করেছিলাম একদম সষ্টাঙ্গে প্রণাম করে। আমার শরীরে তখন অদ্ভুত একটা কারেন্ট খেলে গিয়েছিল, এবং সে অনুভূতি বলে বোঝানো যায় না। আজকে আমি যেটা বলবো যে তারপর থেকে গুরুদেব আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের গাইড করে গেছেন এবং আদেশ দিয়েছেন বা করেছেন, উপদেশ দিয়েছেন। আমার একটা উপদেশ মনে আছে, আমি একদিন আমার মিসেসকে নিয়ে গিয়েছিলাম ওনার কাছে। তখন বললো যে মেয়ে দুটোকে রেখে এসছিস, যা ঘর চলে যা, মেয়ে দুটোকে রেখে কোথাও যাবি না, মেয়ে দুটোকে নিয়ে আসবি, নাহলে আসবি না। সেই দিন থেকে আমি গুরুদেবের বলি, যে কোনো ইয়েই হোক, অনুষ্ঠানই হোক, যেভাবেই হোক, মেয়ে দুটোকে রেখে যাবি না, মেয়ে দুটোকে নিয়েই সেখানে যাবি। তা মেয়ে দুটো কে রেখে আমরা সেই অনুযায়ী যাই না, যেখানেই যে যত বড় অনুষ্ঠানই হোক তাদের নিয়ে যাই, অথবা আমরা সেখান থেকে অ্যাবসেন্ট থাকি। এইসব করতে করতে আমার জীবনে দেবরাজ এলো, সেটাকে গুরুদেবের আশীর্বাদে এলেন নাকি। এই করতে করতে আমি যখন একবার পুরী যাওয়ার ঠিক করেছিলাম, গুরুদেবকে বলেছিলাম, খুব সম্ভবত বলেছিলাম, যেদিনে যাব সেদিনে হঠাৎ আমি অফিসে আছি, আমার মনটা কেমন কেঁদে উঠলো। আমি মিসেসকে বললাম, তুমি একটা কাজ করো তো, যে আমার বোন তখন এসেছিল, বড় বোন, যে একবার তুমি গুরুদেবের আশ্রমে যাও তো, গুরুদেবকে একটু দেখে আপনার কেমন যেন মনটা করছে, পুরী যাবো তো, পুরী যাওয়ার আগে একবার তুমি দেখে এসো। তা আমার মিসেস আমার বোন দুজনে দেখতে গিয়েছিলেন। দেখার সময় কিছু কথা বলেছিলেন যেগুলো
আমরা এখন রিয়েলাইজ করি যে উনি কি মিন করতে চেয়েছিলেন। তো বললো এসছিস আয়, বিরাজ কোথায়? বললো ও তো অফিসে। বললো ঠিক আছে, তোরা কখন এসছিস? এরকম কিছু বলার পরে বললো যে আজকে তো পুরী যাবো, সেই জন্য আমাকে বললেন যে একবার দেখা করে আপনাকে প্রণাম করে আসতে। যে শনিবার উনি দেহ রাখেন সেই বুধবারে আমার মিসেস আমার বোন গিয়ে ওনাকে প্রণাম করে এসেছিল। তারপরে আমার মিসেসকে বললো ঠিক আছে যা, বা সাবধানে যা। তা হঠাৎ বললো যে সন্ধ্যে হয়ে আসছে বুঝলি, তোরা তাড়াতাড়ি বাড়ি যা। কিন্তু তখন তখন 3:30 পৌনে 3টে বাজে, কোনো সন্ধ্যের নেই। উনি ইন্ডিকেশন করেছিলেন যে ওনার জীবনে সন্ধ্যে হয়ে আসছে। সেটা আমরা পরে বুঝতে পেরেছিলাম যেদিন উনি দেহ রাখেন। আমি তখন পুরীর বিজয় কৃষ্ণ গোস্বামীর আশ্রমে বসে আছি। হঠাৎ কেমন মনে হলো যে আমার গুরুদেব পাশের ওনার যে জলাশয়টা আছে ওর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আমি যখনই যেন চলে গেলেন সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন এলো যে উনি আর নেই। এই প্রথম মানে আমার মানে জীবনে একটা কোনো বিষাদ একটা নেমে এলো। আমি মনে হলো আমার পিতৃহারা হয়ে গেলাম। আমার মিসেস তো ওখানেই ভেঙে পড়লেন। কি করব কি না করব কিছুই খুঁজে পাচ্ছি না, শুধু চারিদিকে অন্ধকার দেখছি। সেই অন্ধকারের মধ্যে আমরা গুরুদেবকে আর দর্শন করতে পারলাম না। খুব মনে হয়েছিল যে একবার ছুটে যাই, বিভিন্ন ভাবে চেষ্টা করলাম, পারিনি আর পৌঁছাতে। হয়তো সেটা ওনারই মায়া যে আমাকে হয়তো ওনাকেও যেভাবে দেখেছি যেভাবে দর্শন করেছি সেই শরীরটা উনি ওইভাবে আর দেখাতে চাননি আমাকে। সচ্ছল মানে যে সচ্ছল দেবতাকে আমি দেখেছিলাম, উনি হয়তো ওনার নির্জর নিথর শরীরটা আমাদের দেখাতে চাননি। তাই হয়তো আমাদের শত চেষ্টা করা সত্ত্বেও আমাদের ওখানে পৌঁছাতে দেননি সেই রাত্রির মধ্যে। পরের দিন সকালে এসে যখন আমি যাই ওখানে, তখন উনি সমাধিস্থ হয়ে গেছেন। তারপরে আমরা পিতৃহারা হয়ে গেলাম। আমি অফিসে ঘরে সবসময় মনে হতো আমার বাবা নেই। আমার বিশেষ তো আমার থেকেও আমার আমার অনেক বেশি উনি শোকাগ্রস্ত হয়ে গেছিলেন। সেই শোকের প্রভাবে ওনার শরীরের মধ্যে বিভিন্ন রকম অনুভূতি আরম্ভ হলো। যেদিন আমরা অনন্তপুর স্বামীজির আশ্রমে গেলাম ওনার এই অনুষ্ঠান উপলক্ষে, যে সন্ন্যাসগুরু ছিলেন তখন আমি প্রণাম করলাম। উনি বললেন বাবা সাবধানে থাকিস। আমার মিসেস যখন প্রণাম করলেন তখন মিসেসকে উনি বললেন যে চলে গেছে সে তো চলে যায়নি, সে তো তোর পাশেই আছে, তুই কেন শরীরটাকে এত কষ্ট দিচ্ছিস? তা উনি বুঝতে পেরেছিলেন যে আমার মিসেস খুব ভেঙে পড়েছেন এবং শারীরিক দিক দিয়ে আমার মিসেস মানে এতটাই ভেঙে পড়েছেন যে উনি বললেন তুই এইভাবে শরীরটাকে নষ্ট করে দিস না, তোর তো বাচ্চা ছেলে আছে মেয়ে আছে, তাদের মানুষ করতে হবে, সংসারে এখন অনেক পথ চলার বাকি। কিন্তু মিসেস পারেননি। তারপরে একদিন এরকম করতে করতে আমাদের চলছে, কোনো দিকেই কোনো রকম ভালো কিছু পাচ্ছি না, সব দিকেই অন্ধকার দেখছি, সব দিকেই গুরুদেবকে দেখছি। আমার ছেলে সবসময় গুরুদেবকে দেখতো। একদিন আমি অফিস গেছি, অফিস থেকে কাজ করছি, হঠাৎ মনে হলো যে আমার মিসেসের মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে বা কি হয়েছে বুঝতে পারছি না। তা আমি মেয়েকে ফোন করলাম, বললো যে মা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ বাবা। আমি কোথায় বেরিয়েছি? বললো আমি জানি না। তারপরে গয়নাগাটি সব খুলে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে খালি পায়ে বেরিয়ে গেছিল। আমি আমার আরো যে মামাতো ভাই আছে তাদের বললাম দেখতো একটু কোথায় গেছে, কোথায় যেতে পারে। তারা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে 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 সন্ধ্যেবেলায় আমাকে খবর দিল যে দক্ষিণেশ্বরে আহ, কৃষ্ণ মন্দিরের ওখানে বসে আছে। তা ওরা গাড়ি করে নিয়ে এসে তাদের বাড়িতে রাখলো। আমি রাত্রেবেলায় গেলাম, তখন আমাকে বলল যে আমার আজকে কি হয়েছিল আমি জানি না, আমি প্রচন্ড শোকাগ্রস্ত হয়ে গেছিলাম আমার গুরুদেবের জন্য। আমার মন কিছুই ভালো লাগছিল না। আমি হাঁটছিলাম গুরুদেবের জন্য বালি ব্রিজের ওপরে। আমি যখন হাঁটছি তখন দেখছি গুরুদেব আমার পাশে পাশে হাঁটছে, মনে হচ্ছে কেউ গার্ড দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বালি ব্রিজের উপর দিয়ে। তারপর একটা বাস এসে দাঁড়ালো, বলছে বাসে লোকজন ভর্তি ছিল। আমাকে বললো যে তুমি উঠে পড়ো উঠে পড়ো। তা আমাকে ওই ভিড় বাসের মধ্যে উঠিয়ে নিল, দক্ষিণেশ্বরে নামিয়ে দিল আমাকে। আমি বললাম পয়সা তো আনিনি। বলছে না না আপনার পয়সা লাগবে না, আপনি যান মাতৃ দর্শনে। তারপরে গুরুদেব পাশাপাশি করে নিয়ে গিয়ে গঙ্গা ওখানে নিয়ে গিয়ে আমার মিসেসকে
অর্ধ স্নান করিয়েছেন, করার পর মাতৃ দর্শন করিয়েছেন। মাতৃ দর্শন করে যখন তখনও মিসেসের মন শান্ত হয়নি গুরুদেবের বিয়ে। তারপরে গুরুদেব ওকে টেনে নিয়ে এসে একদম কৃষ্ণ আশ্রমে, শ্রীকৃষ্ণ মানে যেখানে ওই কৃষ্ণ আশ্রম সেখানে বসিয়েছেন, যেখানে রামকৃষ্ণদেব পুজো করতেন। ওই একদম সাইডে যেখানে রামকৃষ্ণদেব পুজো করতেন সেই মূর্তির সামনে বসে আছে। আর মাঝখানে যেখানে পুরোহিতরা বসেন, তারা ভেতর থেকে এসে স্নান জল নিয়ে এসে আমার মিসেসকে 8 ঘন্টা পর এসে দিল। বললো মা তুই স্নান জল খা, সারাদিন মনে হচ্ছে কিছু খাসনি। স্নান জল খাওয়ার পর মিসেসের কিছুটা শান্তি হলো। মিসেস গোবিন্দর পাশে গুরুদেবকে দর্শন করছিলেন। দর্শন করতে করতে 8 ঘন্টা ওনার জ্ঞান ছিল না কিছু। সেই মানে অর্ধ জ্ঞান অবস্থায় ওইখানেই পড়েছিল 1-1.5 ঘন্টা। তারপরে আমার ওই মামাতো ভাই গিয়ে ওকে নিয়ে আসে, নিয়ে আসার পর আমি ঘরে নিয়ে আসি। সেই দিনটা আমার মিসেস বলে যে আমার কি হয়েছিল কি জানি না, কিন্তু গুরুদেব আমাকে খুব খুব গার্ড করে 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 আমাকে আজকে তার দর্শন দিয়েছেন। কৃষ্ণ ওখানে আমাকে স্নান জল দিয়েছেন। আমি এখন অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি। আর গুরুদেবের সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছুই হয়, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমাকে গুরুদেব একটা আদেশ দিয়েছিলেন যে আমি তোর কাছ থেকে একটা ফেভারিট চাই। আমি ফেভারিটটা কি আমি বুঝিনি। পরে আমার মিসেস বললেন উনি এটা কিছু চাইছেন, তুমি বুঝতে পারছো না ইঙ্গিত। বলো আমি বললাম কি গাড়ি? আমি চলো আরেকদিন যাই। আমি গেলাম, বলছি আমার গাড়িতে তুই চাপবি? তা মিসেস বলছে, মিসেস বলে হ্যাঁ চাপবো, আপনি যদি চালান তাহলে আমি নিশ্চয়ই চাপবো। বলছে ঠিক আছে ঠিক আছে, আমার গাড়ি কিন্তু এমনি চলবে না, উড়ে উড়ে যাবে। তুই বুঝতে পারবি যখন আমার গাড়িতে তুই চাপতে পারবি, তার জন্য সময়ের জন্য ওয়েট করতে হবে। তারপরে এই একটা ঘটনার পর উনি একদিন আমার বাড়িতে এলেন, এসে বললেন যে ধীরাজ পয়সাগুলো খরচা করবি মন্দির কোন ধর্মস্থানের উন্নতি উপলক্ষে খরচা করবি। তারপরে আমি বুঝতে পারলাম যে উনি কিছু বলতে যাচ্ছেন। আমাদের দিকসুই নিয়ে গেলেন। দিকসুয়ের সামনের জায়গাটা ফাঁকা। বললেন যে এটা অনেকদিন ধরে চেষ্টা করছি, এটা হয়নি। উনি তো কাউরির কাছ থেকে কোনোদিন চাইন না বা কিছু বলেন না। তখন আমার মনে হলো যে উনি উনি কিছু বলতে চাইছেন। আমি ওনার মুখ থেকে শোনার জন্য ওয়েট করছিলাম। তারপরের দিন উনি বললেন যে এটা দেখ তো করতে পারিস কিনা, এটা তুই এটাই করে দে তুই। এটাই আমার প্রাপ্য। যে ওনার আদেশ আমার কাছে হয়েছিল দিকসুয়ের ওই যে ভিতরের দিকে উনি থাকতেন তার সামনের ঘরটা এবং এটা তৈরি করার জন্য। এবং উনি যে আমার বাবা ছিলেন সেটা আমি বুঝেছিলাম সেদিনেই, যে আমাকে কিভাবে উনি আদেশ করে আমার কাছ থেকে ওটা করেছিলেন আর কি। আর আমাকে বলেছিল ওখানে নাম লিখে দেবো। আমি বললাম, না না নাম ফাম হবে না কিছু। বলছে এটাই তো আমি চাই তোর কাছ থেকে, নাম কি আছে, কর্মে হচ্ছে মেন কাজ। এই হচ্ছে আমার গুরু অভিজ্ঞতা। আজকের দিনেও আমি দিকসুই যাই, দিকসুই গিয়ে সেখানে আমি বসে থাকি। তারপরে সমৃদ্ধি মন্দির আমরা সবাই গুরু ভাই মিলে তৈরি করেছি, এবং সেই সমৃদ্ধি মন্দিরের যে কি কি মহিমা, কি তার পাওয়ার আর কি তার অনুভূতি, ওইখানে যদি 10-15 মিনিট বসা যায় তাহলেই আমি ফিল করি যে উনি কিছু উনি যে ওখানে রয়েছেন সেটা আমরা বুঝতে পারি। এই বলেই আমি আমার আজকের শেষ করছি। জয় গুরু, জয় গুরু।